ইরানের তেল রপ্তানির উপরে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা, তবে এতে চিন্তিত নয় তেহরান। কেন, কি বলছেন বিশ্লেষকরা? ব্রিটেন, ফ্রান্স ও বেলজিয়ামের পর এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে লুক্সেমবার্গ। বিশ্বে একঘরে হচ্ছে কি ইসরায়েল? হাড় ভাঙা জোড়া লাগবে মাত্র 3 মিনিটে, তাও আবার আঠা দিয়ে কমবে চিকিৎসা খরচ। কিভাবে কাজ করবে এই আঠা, কি বলছেন চিকিৎসকরা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরানের তেল রপ্তানি ধ্বংস করতে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। এবারের টার্গেট 1 ডজনের বেশি ব্যক্তি ও কোম্পানি যারা গ্রে মার্কেটে তেল বিক্রি করে সেই টাকা ইরানে দিয়েছে হংকং ও সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব অর্থ গেছে ইরানের রেভলিউশনারি গার্ড ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অস্ত্র কর্মসূচিতে। 2 ইরানি নাগরিকের বিরুদ্ধে $100 মিলিয়ন ক্রিপ্টোকারেন্সি কেনার অভিযোগ ছাড়াও তালিকায় রয়েছে বিদেশি নাগরিকের নাম। এতে কি ক্ষতির মুখে পড়বে ইরানের অর্থনীতি? কেন ইরান বিচলিত নয়? ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন হাফিজুল ইসলাম। ইরানের তেল রপ্তানি ধ্বংসে দেশটির উপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক গ্রে মার্কেটে তেল বিক্রি থেকে ইরানের আয় হওয়া অর্থ গোপনে বিদেশে সরানোর পেছনে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাত রয়েছে। এমন 1 ডজনের বেশি ব্যক্তি ও কোম্পানিকে লক্ষ্য করে নেওয়া হয়েছে সর্বশেষ এই পদক্ষেপ। মার্কিন ট্রেজারি বিভাগ স্পষ্ট জানিয়েছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমরাস্ত্র কর্মসূচি চালাতে সরাসরি ব্যবহার হয়েছে পাচারকৃত অর্থ। এমন পদক্ষেপের মধ্য দিয়ে মুসলিম দেশটির অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিতে চাইছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রশ্ন হলো, শেষ পর্যন্ত কতটুকু সফল হবে ওয়াশিংটনের এই মরিয়া প্রচেষ্টা? ইরানি তেল বিক্রির টাকা পাচার করা হয়েছে হংকং ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে। এর মধ্যে কিছু অংশ আবার লেনদেন হয়েছে ক্রিপ্টোকারেন্সিতে। সম্প্রতি এসব তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল OFAC। প্রতিষ্ঠানটির দাবি, আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থাকে ধোঁকা দেওয়ার কৌশল হিসেবে বরাবরের মতো শ্যাডো ব্যাংকিং নেটওয়ার্ক ব্যবহার করেছে ইরান। মার্কিন ট্রেজারির আর্থিক গোয়েন্দা শাখার প্রধান কড়া হুঁশিয়ারি দিয়েছেন, তেহরানের সমরাস্ত্র কার্যক্রম থামাতে দেশটির অর্থ সরবরাহের উপর বারবার আঘাত হানবে ওয়াশিংটন। নতুন মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় আছে 2 ইরানি নাগরিক। তাদের বিরুদ্ধে অভিযোগ, ইরান সরকারের হয়ে তারা প্রায় $10 কোটি ক্রিপ্টোকারেন্সি কেনার ব্যবস্থা করেছেন। যুক্তরাষ্ট্রের জারি করা নিষেধাজ্ঞার কারণে আমেরিকার ভূখণ্ডে এই দুজনের কোনো সম্পদ থাকলে সেসব জব্দ করা হবে। পাশাপাশি কোনো মার্কিন নাগরিক বা প্রতিষ্ঠান তাদের সঙ্গে ব্যবসাও করতে পারবে না। এবারের স্যাংশনের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য ইরানের তেল রপ্তানি শূন্যের কোঠায় নামিয়ে আনা। বহুদিন থেকেই যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা দাবি করে আসছে, তেল বিক্রি করে ইরান যত ডলার আয় করে সেগুলো ব্যবহার হয় মূলত সমরাস্ত্র সমৃদ্ধকরণ ও মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বাড়ানোর কাজে। 2019 সালে জিব্রাল্টার প্রণালীতে একটি ওয়েল ট্যাঙ্কার আটক করা হয়। যুক্তরাষ্ট্র ও ইউরোপ অভিযোগ এনেছিল ট্যাঙ্কারটি সিরিয়ায় ইরানি সরকারের হয়ে তেল পাচার করতে যাচ্ছিল। এমন অনেক অভিযোগ থাকার পরেও শিপ টু শিপ লেনদেন ও শ্যাডো ফ্লিটের মাধ্যমে তেহরান চালিয়ে গেছে বিকল্প পথে তেল রপ্তানি। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তালিকায় এবার শুধু ইরানি নাগরিক নয়, রয়েছে বিদেশি ব্যবসায়ীদের নাম। ইরানি তেল পরিবহনে সহায়তার অভিযোগে গত আগস্টে গ্রিক শিপিং ব্যবসায়ী আন্তোনিউস মার্গারিতিসের বিরুদ্ধে ব্যবস্থা নেয় যুক্তরাষ্ট্র। নতুন নিষেধাজ্ঞার জবাবে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তেহরান। তবে ধারাবাহিক মার্কিন চাপ পরিষ্কার করছে, ইরানকে আন্তর্জাতিক অর্থনীতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করার জোর চেষ্টা করছে ওয়াশিংটন। কিন্তু যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ ইরানকে খুব একটা বিচলিত করবে না বলেই ধারণা বিশ্লেষকদের। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ইউরোপের একের পর এক দেশ। জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যুক্তরাজ্য, ফ্রান্স ও বেলজিয়ামের পর এবারে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিল ইউরোপের শীর্ষধনী দেশ লুক্সেমবার্গ। দেশটির এক পার্লামেন্টারি কমিশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রেডেন ও পররাষ্ট্রমন্ত্রী জেভিয়ার বেত্তেল। এদিকে গাজা যুদ্ধের জেরে ইসরায়েলের সাথে বাণিজ্য ছাড় স্থগিত করার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। একই সাথে ইসরায়েলের চরমপন্থী মন্ত্রীদের এবং জোর করে বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞার প্রস্তাবও করছে তারা। মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট।
গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রেক্ষাপটে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ। গত জুলাই মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দিয়েছিলেন ফ্রান্স ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চায়। একই মাসে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও এই ধরনের ইচ্ছা প্রকাশ করেছিলেন। জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যুক্তরাজ্য, ফ্রান্স ও বেলজিয়াম সহ অন্য দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এবার সে তালিকায় নাম লেখালো ইউরোপের শীর্ষ ধনী দেশ লুক্সেমবার্গ। 16 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। প্রতিবেদনে বলা হয়, লুক্সেমবার্গের এক পার্লামেন্টারি কমিশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন ও পররাষ্ট্রমন্ত্রী জেভিয়ার ব্যাটেল। লুক ফ্রিডেন সাংবাদিকদের বলেন, সাম্প্রতিক মাসগুলোতে পরিস্থিতি অনেকটাই খারাপ হয়েছে। দুই রাষ্ট্র সমাধান এখনও প্রাসঙ্গিক। এজন্য লুক্সেমবার্গ সরকার আগামী জাতিসংঘ সম্মেলনে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যাচ্ছে। আয়তনে ছোট হলেও লুক্সেমবার্গ একটি অর্থনৈতিকভাবে শক্তিশালী ইউরোপীয় দেশ। ঐতিহাসিকভাবে দেশটি সরাসরি সামরিক বা আঞ্চলিক শক্তি না হয়ে মানবাধিকার, শান্তি এবং আন্তর্জাতিক আইনের ইস্যুতে নেতৃত্ব দিয়ে আসছে। তবে সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতির ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন ভিত্তিক যে ঐক্য দেখা যাচ্ছে, তার সাথে একটি স্বাধীন কণ্ঠস্বর হিসেবে দাঁড়াতে চাইছে লুক্সেমবার্গ। বিশ্লেষকদের অনেকে মনে করছেন, লুক্সেমবার্গের মতো ছোট দেশগুলো মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোর সাথে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক গভীর করতে চায়। ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া হবে আরব দেশগুলোর কাছে ইতিবাচক সিগন্যাল পাঠানো, যা ভবিষ্যতে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কেও সুবিধা দেবে। এছাড়া এই দেশগুলো মানবিক বিষয়কে অগ্রাধিকার দিয়ে বড় দেশের ছায়া থেকে বের হয়ে নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। অনেক ইউরোপীয় দেশ মনে করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের দিকে পক্ষপাতদুষ্ট। সেক্ষেত্রে ইউরোপের অনেক দেশ এখন নিজেদের আলাদা ব্যালেন্সড শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। এর মাধ্যমে লুক্সেমবার্গ এক ধরনের কূটনৈতিক ব্যালেন্সিংও করবে, যাতে পশ্চিমা জোটের বাইরে না গিয়েও সমালোচকদের কাছে নৈতিক অবস্থান ধরে রাখা যায়। ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে একের পর এক পশ্চিমা দেশ অবস্থান নেওয়ায় আন্তর্জাতিক রাজনীতিতে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইসরায়েল। আর প্রথমবারের মতো সেটি স্বীকারও করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ ও তার সরকারের কট্টর ডানপন্থী নীতির কারণে আন্তর্জাতিক চাপে পড়ে ইসরায়েলের একঘরে এবং বিচ্ছিন্ন হয়ে পড়ার বিষয়টি স্বীকার করেছেন নেতানিয়াহু। অর্থ মন্ত্রণালয়ের এক সম্মেলনে নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলকে এখন স্বনির্ভর অর্থনীতির সঙ্গে মানিয়ে নিতে হবে। দীর্ঘদিন ধরে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি অস্বীকার করার পর নেতানিয়াহুর এই বক্তব্যকে একটি বড় ধরনের স্বীকারোক্তি হিসেবেই দেখা হচ্ছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ইসরায়েলের বিমান আর স্থল হামলার মুখে ভিটে মাটি ছেড়ে পালাচ্ছে গাজাবাসী। গাজা দখলের জন্য হামলার পাশাপাশি এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিকে মুহুর্মুহু বিমান হামলায় গাজা সিটিকে তছনছের পর শুরু হওয়া স্থলবাহিনীর হত্যাযজ্ঞ অবিলম্বে থামানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ এবং কানাডা, ফ্রান্স, আয়ারল্যান্ড সহ বিভিন্ন দেশ। বর্বর এই হামলায় 24 ঘন্টায় অন্তত 106 জনকে হত্যা করেছে দখলদার বাহিনী। নিজের আর পরিবারের অবশিষ্ট সদস্যের প্রাণ বাঁচাতে আবারও এলাকা ছেড়ে অজানা গন্তব্যে ছুটছেন গাজাবাসী। এবারে দখলদার বাহিনীর হত্যাযজ্ঞ থেকে বাঁচতে মিথ্যা নিরাপত্তার খোঁজে গাজা সিটি দখল করছেন তারা। শহরটি দখলের আগাম হুমকি দিয়ে এতদিন ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর মঙ্গলবার শুরু করা স্থল অভিযানের ভিডিও প্রকাশ করেছে খোদ ইসরায়েলি বাহিনী। শুরুতেই গুড়িয়ে দেওয়া হয় 17 আবাসিক ভবন ও একটি মসজিদ। এই অভিযানে বিস্ফোরকবাহী রোবটও ব্যবহার করা হচ্ছে। এখানেই শেষ নয়, শহরটিতে পাঠানো সেনা সদস্যের সংখ্যা শিগগিরই বাড়ানোর বার্তা দিয়েছেন ইসরায়েলের সেনা মুখপাত্র। নৈতিক ও রাজনৈতিক আইনগতভাবে ভিত্তিহীন গাজা অভিযান আর সহ্য করা কষ্টকর হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। ভীতিকর এই অপকর্ম জিম্মি মুক্তির সম্ভাবনাকে চরম অনিশ্চয়তার দিকে নেয়ার আশঙ্কায় বিবৃতি দিয়েছে কানাডার পররাষ্ট্র দপ্তর। আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখাতে আহ্বান জানানো হয়েছে ইসরায়েলের সরকারের প্রতি। নৈতিক ভিত্তিহীন অভিযান অবিলম্বে বন্ধ করে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছে ফ্রান্সের পররাষ্ট্র দপ্তর। গণহত্যাকারী আর এতে সহায়তাকারীদের প্রতি নিন্দা জানিয়েছেন আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল ডে হিগেন্স।
ভারতের হিমালয় ঘেঁষা রাজ্য উত্তরাখণ্ডে নতুন করে দেখা দেয়া ভয়াবহ বন্যা, ভূমিধস আর নদীর প্রবল স্রোতে ভেসে গেছে গ্রাম, বাজার আর কৃষি জমি। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো এলাকা। একই সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যা। স্থানীয়রা বলছেন, পরিস্থিতি মোকাবেলায় সরকারের কোনো প্রস্তুতি ছিল না। মৌসুমি বৃষ্টির কারণে শুধু উত্তরাখণ্ড নয়, দেশের বিভিন্ন অঞ্চলে দেখা গেছে বন্যা ও জলাবদ্ধতা। বন্যা এখন কেবল ভারত নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্য এক অশনি সংকেত। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মেঘের বিস্ফোরণ বা ক্লাউড বার্স্টের তাণ্ডবে বিপর্যস্ত ভারতের পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ড। প্রদেশটিতে ভারী বর্ষণে হঠাৎ ফ্ল্যাশ ফ্লাড, ভূমিধস ও নদীর প্রবল স্রোত তছনছ করে দিচ্ছে গ্রামের পর গ্রাম। পানির তোড়ে ভেসে গেছে অসংখ্য জনপদ। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুমি বৃষ্টি তৈরি করেছে বন্যা ও জলাবদ্ধতা। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ দুর্যোগ এমন সময়ে ভারতে আঘাত হানছে যখন প্রতিবেশীদের সঙ্গে পানি নিয়ে বেড়েছে নয়াদিল্লির টানাপোড়েন। ক্রমবর্ধমান প্রাকৃতিক এই সতর্কবার্তাকে কতটা গুরুত্ব দেবে মোদী সরকার? বন্যা মোকাবেলায় দক্ষিণ এশিয়ার দেশগুলো কি একসঙ্গে নেবে আঞ্চলিক কোনো মহাপরিকল্পনা? বন্যা ও ভূমিধস প্রবণ এলাকা হিসেবে পরিচিত রাজ্য উত্তরাখণ্ড। উত্তর ভারতের হিমালয় ঘেঁষা এই অঞ্চলে হঠাৎ বন্যার পানি, কাদার স্রোত ও প্রবল বর্ষণের ফলে ভেঙে পড়েছে গুরুত্বপূর্ণ অনেক সেতু। রাস্তা ধসে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে একের পর এক এলাকা। দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী ও জরুরি সেবায় নিয়োজিত কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু দুর্ভেদ্য পাহাড়ি পথ আর অবিরাম বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে কার্যক্রম। পাহাড়ি গ্রামগুলোতে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। বিভিন্ন ট্রেকিং রুট ও হোটেলগুলোতে আটকে পড়েছেন পর্যটকরা। রাস্তাঘাট ভেসে গেছে, যাতায়াতে অনেক সমস্যা হচ্ছে। আশপাশের গ্রামগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার জানা মতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেকে। কিছু দূর সামনেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক হোটেল ও রেস্টুরেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভেসেও গেছে কিছু। আমার দোকান ভেসে গেছে। এই বাজারে 7টা দোকান ছিল, একটাও আর নেই। কিছুই বাকি নেই, সব শেষ। উত্তরাখণ্ডের রাজ্য প্রশাসন জানিয়েছে, আকস্মিক বন্যা ও পরবর্তী সময়ে দ্রুত উদ্ধার কাজ চালাতে না পারায় ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। নদীর প্রবল স্রোত ভাসিয়ে নিয়ে গেছে ঘরবাড়ি, বাজারঘাট আর কৃষিজমি। নিখোঁজদের সন্ধান পেতে লাগছে দীর্ঘ সময়। বিদ্যুৎ সংযোগ না থাকায় আরও তীব্র আকার ধারণ করেছে সংকটের মাত্রা। স্থানীয়দের অভিযোগ, দুর্যোগ মোকাবেলায় সরকারের কোনো রকম প্রস্তুতিই ছিল না, বরং ক্ষমতাসীনদের লোভের কারণে পর্যটন খাতে অনিয়ন্ত্রিত অবকাঠামো নির্মাণের ফলে আরও বেড়েছে বিপর্যয়ের পরিমাণ। মৌসুমি বন্যা পরিস্থিতি সামাল দিতে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু সমালোচকরা মনে করছেন তাৎক্ষণিক ত্রাণ দিয়ে আসলে কোনো কাজ হবে না। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া বন্যার ভয়াবহ সংকট থেকে উত্তরাখণ্ডের মতো হিমালয় ঘেঁষা অঞ্চল সহ গোটা দেশ রক্ষা করা সম্ভব না। বন্যা এখন ভারতের একার সমস্যা নেই। জলবায়ু পরিবর্তন, মৌসুমি বন্যা ও অতিরিক্ত নদী শাসনের জেরে সৃষ্ট সংকট পুরো দক্ষিণ এশিয়ার জন্যই হয়ে উঠেছে আতঙ্কের কারণ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। আমেরিকার অতিরিক্ত শুল্ক আরোপের জেরে রাশিয়ার সাথে কেবল কূটনৈতিক সম্পর্কই নয়, সামরিক সম্পর্কও জোরালো করেছে ভারত। এরই মধ্যে রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে ভারত। মঙ্গলবার রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, রাশিয়ার নেতৃত্বে 5 দিনের এই সামরিক মহড়ায় যোগ দিয়েছে ভারত, ইরান সহ বেশ কয়েকটি দেশ। ভারতের এই সিদ্ধান্ত কি দিল্লি, ওয়াশিংটনের টানাপোড়েনকে আরও জোরালো করবে? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যে কোনো সম্ভাব্য আগ্রাসনের মুখে নিজেদের প্রতিরক্ষা প্রস্তুতি যাচাই করতে একটি সামরিক মহড়া পরিচালনা করেছে বেলারুশ এবং রাশিয়া। এ দুটি দেশ যৌথভাবে এই মহড়াটির পরিচালনা করে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত উত্তেজনার মাঝে এই মহড়ায় অংশ নেয় ভারত এবং ইরান সহ বেশ কয়েকটি দেশ। এদিকে রুশ বার্তা সংস্থা তাসের তথ্য মতে রাশিয়ার নেতৃত্বে আয়োজিত সামরিক এই মহড়ায় অংশ নিয়েছিল ভারতীয় সেনারা। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের শুল্ক নিয়ে বিরোধ চলমান থাকায় এতে রাশিয়া ও ভারতের সম্পর্ক কিছুটা গভীর হওয়ার ইঙ্গিত পাওয়া যায়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর উচ্চ হারে শুল্ক আরোপ করায় ভারত কিছুটা বেকায়দায় পড়েছে। যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর 50% শুল্ক আরোপের পর দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। এছাড়া নয়াদিল্লির বিরুদ্ধে ট্রাম্প অভিযোগ তোলে, রাশিয়া থেকে তেল কিনে ভারত পরোক্ষভাবে ইউক্রেনে মস্কোর সহিংস অভিযানে সহায়তা করছে।
সম্প্রতি ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চীন, রাশিয়া এবং ভারতের সম্পর্ক নিয়েও মন্তব্য করেছেন। তিনি বলেন, ভারত ও রাশিয়া যেন চীনের অন্ধকার ও গভীর প্রভাবের ভেতর ডুবে যাচ্ছে। এই মন্তব্যটি তিনি তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও সম্মেলনে এই 3 দেশের পারস্পরিক অবস্থানকে ইঙ্গিত করে করেছেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 5 দিনব্যাপী সামরিক মহড়ায় অংশ নিতে 65 জন সশস্ত্র বাহিনীর সদস্য পাঠিয়েছে তারা। শুধু ভারতই নয়, আরও কয়েকটি দেশ এই মহড়ায় অংশ নিয়েছে। ইরান, বুর্কিনা ফাসো, কঙ্গো প্রজাতন্ত্র, ডিআরসি এবং মালি থেকেও সামরিক বাহিনী ও বিশেষ টাস্ক ফোর্স পাঠানো হয়েছে। আল জাজিরার তথ্য মতে, ক্রেমলিনের বরাতে তা সংবাদ সংস্থা এটি জানিয়েছে। এদিকে সামরিক পোশাক পরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন, তারা এই কৌশলগত মহড়ার শেষ ধাপের নেতৃত্ব দিয়েছেন। তাসের প্রতিবেদন অনুযায়ী ইরানও এ বছরের মহড়ায় অংশগ্রহণ করেছে, যদিও সরকারিভাবে তাদের সেনাবাহিনীর উপস্থিতি নিশ্চিত করা হয়নি। তেহরান রাশিয়ার গভীর কৌশলগত সহযোগী হিসেবে পরিচিত। মার্কিন গোয়েন্দা সূত্র অনুযায়ী ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত আত্মবিধ্বংসী শাহেদ ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়াকে সরবরাহ করেছে ইরান। এদিকে তেহরানে ইসরায়েলের বোমা হামলার পর ইরান ও মস্কো ক্যাসপিয়ানেও যৌথ সামরিক মহড়া পরিচালনা করেছে। এদিকে বেলারুশ এবং রাশিয়া পরিচালিত এই সামরিক মহড়ায় প্রায় 1 লাখ সেনা অংশগ্রহণ করেছে। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমান এবং যুদ্ধ জাহাজ সহ বিশাল সামরিক শক্তি এই মহড়ায় প্রদর্শিত হয়েছে। ন্যাটো সদস্য দেশগুলোর কারণে বিশ্বব্যাপী উত্তেজনা চরমে থাকাকালীন সময়ে এই মহড়াটি পরিচালিত হয়। এর কয়েকদিন আগে রাশিয়ার ড্রোন পোল্যান্ডের আকাশে দেখা গিয়েছিল। ইফাত জাহান, বাংলাভিশন। মাত্র 3 মিনিটে জোড়া লাগবে ভাঙা হাড়, তাও আবার আঠা দিয়ে। শুনতে অদ্ভুত লাগলেও সম্প্রতি এমন এক বিশেষ আঠা আবিষ্কারের দাবি করেছে চীনের একদল গবেষক। তাদের দাবি, এই আঠা ভাঙা হাড়ে ব্যবহার করলে মাত্র 3 মিনিটের মধ্যে হাড়ে থাকা ক্যালসিয়ামের সাথে মিশে এটি শক্ত হয়ে যাবে। এতে কমে আসবে চিকিৎসার সময় ও রোগীর কষ্ট। কিভাবে কাজ করবে এই আঠা, খরচই বা কেমন হবে? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। আঠা দিয়ে জোড়া লাগানো যাবে ভাঙা হাড়। চীনের একদল গবেষক দাবি করেছেন, বিশেষ ধরনের এই আঠার মাধ্যমে মাত্র 3 মিনিটে ভাঙা হাড় মেরামত করা সম্ভব। বিষয়টি প্রকাশের পর থেকে বিশ্বজুড়ে আলোচনার ঝড় বইছে। বিশ্লেষকরা বলছেন, চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এটি হতে পারে এক অভূতপূর্ব ঘটনা। চীনের গবেষকরা এই আঠা তৈরি করেছেন ঝিনুকের খোলসের ভেতরের প্রাকৃতিক আঠা থেকে অনুপ্রাণিত হয়ে। এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ঝিনুক দীর্ঘ সময় ধরে পানির নিচে পাথরে শক্তভাবে লেগে থাকতে পারে। গবেষকরা সেই বিশেষ উপাদানের রাসায়নিক বৈশিষ্ট্য ব্যবহার করে এমন এক ধরনের বায়ো আঠা তৈরি করেছেন, যা মানুষের হাড়ের ভেতরে প্রবেশ করেই দ্রুত জমে গিয়ে ভাঙা জায়গা মেরামত করে। দ্য ইকোনমিক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই আঠার মধ্যে এমন উপাদান আছে যা হাড়ের প্রাকৃতিক ক্যালসিয়ামের সঙ্গে মিশে দ্রুত শক্ত হয়ে যায়। ফলে কোনো অপারেশন ছাড়াই হাড় জোড়া লাগানো সম্ভব হয়। গবেষকদের দাবি, মাত্র 3 মিনিটের মধ্যেই ভাঙা হাড় সারিয়ে ফেলতে পারবে এই আঠা। চিকিৎসকরা এই আঠা ভাঙা হাড়ের অংশে ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করবেন বলে জানিয়েছে গ্লোবাল টাইমস। একবার আঠা প্রয়োগ করার পর সেটি সঙ্গে সঙ্গেই শক্ত হতে শুরু করবে এবং 3 মিনিটের মধ্যেই জায়গাটি শক্ত হয়ে রোগীকে স্থিতিশীল করবে। এর ফলে রোগীকে দীর্ঘ অস্ত্রোপচার বা স্ক্রু রড লাগানোর ঝামেলায় যেতে হবে না। বিজনেস স্ট্যান্ডার্ডের একটি প্রতিবেদনে বলা হয়েছে, হাড় ভাঙা সারাতে সাধারণত অস্ত্রোপচারের সময় স্টিলের প্লেট বা স্ক্রু ব্যবহার করতে হয়। অনেক সময় সুস্থ হতে মাসের পর মাস লেগে যায়, কিন্তু এই আঠার মাধ্যমে সেই প্রয়োজনীয়তা অনেকাংশেই কমে যাবে। এতে শুধু সময় বাঁচবে না, রোগীর কষ্টও অনেক কমবে। পাশাপাশি অপারেশন পরবর্তী ঝুঁকি, যেমন সংক্রমণ বা রক্তক্ষরণও কমে আসবে। লাইভ মিন্টে প্রকাশিত প্রতিবেদন মতে, গবেষকরা এখনও বাণিজ্যিকভাবে এই আঠা বাজারে ছাড়েননি। বর্তমানে এটি গবেষণা ও ল্যাব পর্যায়ে আছে, তাই খরচ কত হতে পারে তা স্পষ্ট নয়। তবে বিজ্ঞানীরা আশা করছেন, একবার এটি বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হলে খরচ তুলনামূলকভাবে কম হবে। হাড় ভাঙার চিকিৎসার জটিল অপারেশনের তুলনায় এটি অনেক সাশ্রয়ী সমাধান হয়ে উঠতে পারে। অনুমান করা হচ্ছে, আগামী কয়েক বছরের মধ্যে আন্তর্জাতিক চিকিৎসা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলে সাধারণ মানুষের নাগালে এটি পৌঁছে যাবে।
চীনা গবেষকরা সতর্ক করে বলেছেন, যদিও প্রাথমিক পরীক্ষায় এই আঠা সফল হয়েছে, তবে বড় আকারের ক্লিনিক্যাল ট্রায়াল এখনও বাকি। মানুষের শরীরে এটি কতদিন কার্যকর থাকবে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হবে কিনা, এসব জানার জন্য দীর্ঘ পর্যবেক্ষণ প্রয়োজন। তবে চিকিৎসক মহলে আশা জেগেছে, কারণ বিশ্বজুড়ে প্রতি বছর কোটি কোটি মানুষ হাড় ভাঙার সমস্যায় ভোগেন। শুধুমাত্র সড়ক দুর্ঘটনা বা বয়সজনিত কারণে অসংখ্য মানুষকে জটিল অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়। যদি এই আঠা কার্যকরভাবে প্রয়োগ করা যায়, তাহলে চিকিৎসা বিজ্ঞানে এক নতুন যুগের সূচনা হবে। চীনের এই গবেষণা দেখিয়েছে প্রাকৃতিক উপাদান থেকেই অনুপ্রেরণা নিয়ে কিভাবে বড় ধরনের চিকিৎসা বিপ্লব ঘটানো সম্ভব। হয়তো অদূর ভবিষ্যতে হাড় ভাঙা সারানো আর দীর্ঘমেয়াদী চিকিৎসার বিষয় হবে না, বরং কয়েক মিনিটের মধ্যে সমাধানযোগ্য এক সাধারণ সমস্যা হয়ে দাঁড়াবে। ইমরান মাহমুদ, বাংলাভিশন। কাতারে হামলার প্রতিক্রিয়ায় মুসলিম দেশগুলোকে এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোর ডাক দিয়েছে ইরান। দোহায় আরব ও মুসলিম দেশগুলোর জরুরি সম্মেলনে হাজির হয়ে এই আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সহ অন্যান্য দেশের নেতারাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এই সম্মেলনকে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার প্রধান মঞ্চ করে তোলার আহ্বান জানান নেতারা। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্ট। কাতারে ইসরায়েলের নজিরবিহীন হামলার রেশ থামছেই না। ইসরায়েল যেভাবে একের পর এক দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে, তাতে ক্ষুব্ধ ও উৎকণ্ঠিত না হয়ে উপায় নেই। দোহায় আরব ও মুসলিম দেশগুলোর জরুরি সম্মেলনে সেটি দেখা গেল। প্রায় ৬০টি দেশ এতে অংশ নিয়ে দখলদার ও যুদ্ধবাজ ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন এসব দেশের নেতারা। সম্মেলনে স্বাগত বক্তব্যে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, কাতার ইসরায়েলের দ্বারা একটি বিশ্বাসঘাতী হামলার শিকার হয়েছে। মূলত ইসরায়েল গাজা যুদ্ধের সমাপ্তিতে আগ্রহী নয় বলেই আলাপ আলোচনা ব্যাহত করছে। তেল আবিব ড্রোন ও যুদ্ধবিমান পাঠিয়ে হামলার পর কিভাবে দোহা ইসরায়েলের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানাতে পারে প্রশ্ন রাখেন তিনি। নেতানিয়াহু সমগ্র আরব অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন। এটিকে এক বিপজ্জনক বিভ্রম বলে অভিহিত করেন কাতারের আমির। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, ইসরায়েলের সন্ত্রাসের মুখোমুখি পুরো অঞ্চল। তারা টিকে আছে অরাজকতা ও রক্তপাতের ওপর। অপরাধের শাস্তি না পাওয়ায় তাদের মানসিকতা বদলাচ্ছে না। ইসরায়েলি কর্মকর্তাদের লোভী ও রক্তপিপাসু আখ্যা দিয়ে এরদোয়ান ইসরায়েলের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগের আহ্বান জানান। অতীতের নজির অনুযায়ী এমন চাপ কার্যকর বলেন তিনি। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বলেন, কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইসরায়েলের এই হামলা একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে। অন্য রাষ্ট্রের আইন ও সার্বভৌমত্বের প্রতি সম্মান না দেখিয়ে জোর জবরদস্তি করে ইসরায়েল নিজের নিরাপত্তা ও সার্বভৌমত্ব পাবে না বলে সতর্ক করেন তিনি। বেপরোয়া এই ইসরায়েলকে পরাস্ত করতে আরব ও মুসলিম বিশ্বের নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, একজোট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে হবে। ইসরায়েলের আর কোনো অপরাধ সহ্য করা হবে না। গাজা, বৈরুত ও ইয়েমেনে যা হচ্ছে তাতে চুপ করে থাকার সুযোগ নেই। যে কোনো আরব বা ইসলামী দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা সম্মিলিত নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। এ অবস্থায় শুধু নিন্দা নয়, সব দেশের সম্মিলিত পদক্ষেপ নেওয়া জরুরি, বলেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি। বর্তমান প্রেক্ষাপটে একটি যৌথ আরব ইসলামিক কমিটি গঠন করার প্রস্তাব দিয়ে তিনি আরও বলেন, এই কমিটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদ, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য আন্তর্জাতিক ফোরামে আরব ও মুসলিম দেশগুলোর অবস্থান তুলে ধরবে। সম্মেলনে উপস্থিত থেকে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ বলেন, ইসরায়েল যে সীমাহীন হুমকি হয়ে দাঁড়াচ্ছে তারই জীবন্ত প্রমাণ কাতারের রাজধানী দোহায় এই নজিরবিহীন হামলা। এ অবস্থায় আরব ও মুসলিম দেশগুলোর প্রতিক্রিয়া হতে হবে সুস্পষ্ট এবং প্রতিরোধমূলক। ইসরায়েলকে মোকাবেলা করা, গাজায় যুদ্ধ থামানো এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি ঠেকাতে এই সম্মেলন থেকে কার্যকর পদক্ষেপের দিকে যাওয়ার তাগাদা দেন তিনি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, নিন্দা করলে ক্ষেপণাস্ত্র থামবে না। রাষ্ট্রের স্বীকৃতি পাওয়ার মধ্য দিয়ে মুক্ত হবে ফিলিস্তিন। একই সাথে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইসরায়েলের সঙ্গে কেবল কূটনৈতিক সম্পর্ক নয়, পুরোপুরি সম্পর্ক ছিন্ন করা উচিত।
ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকা বলেন, ফিলিস্তিন প্রশ্ন শুধু ফিলিস্তিনকে কেন্দ্র করে নয়, এটি মুসলিম জাতির টিকে থাকা, মুসলিমদের মর্যাদা এবং আন্তর্জাতিক আইনের পবিত্রতার প্রশ্ন। সম্মেলন থেকে শুধু ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানালেই চলবে না, বরং জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে কঠোর ও জরুরি পদক্ষেপ নিতে হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির ওপর জোর দেন। ইসরায়েলের গুন্ডামি বন্ধে আরব ও মুসলিম দেশগুলোর শক্ত অবস্থান এবং যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপের আহ্বান জানান ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এছাড়া ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি, উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি ও আরব লীগের নেতারাও সম্মেলনে উপস্থিত থেকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ডাক দেন। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।